কারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, কারা স্বাধীনতার পক্ষে ছিল, এই বিভক্তিটা আওয়ামী লীগ করেছে। স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি সাজিয়ে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে তারাই ফায়দা নিয়েছে। সেই একই রাজনৈতিক অস্ত্রকে আমরা ব্যবহার করব? আমরা করতে পারি? সুতরাং আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। সেই ঐক্যটা কিসের? সেই ঐক্যটা হবে জুলাইয়ের 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। সেই ঐক্যটাই হবে আমাদের জাতীয় শক্তি, এবং সেই শক্তিকেই ব্যবহার করে আমরা সামনের দিনের শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করব। এই ঐক্যের যারা বিরুদ্ধে তাদের নাম ফ্যাসিস্ট, এই ঐক্যের যারা বিরুদ্ধে তারা এখন দিল্লিতে, এই ঐক্যের যারা বিরুদ্ধে তারা ফ্যাসিবাদের দূষর হয়ে বাংলাদেশে হয়তো এখনো গাপটি মেরে বসে আছে। তারা ছাড়া সবাই আমরা ঐক্যবদ্ধ, এবং সেই ঐক্যবদ্ধ শক্তিকে আমরা অবশ্যই সমুন্নত রাখবো। সেই ঐক্যবদ্ধ শক্তির মধ্যে অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে কিছুটা বিতর্ক হবে, কিছুটা সংগ্রাম হবে, নির্বাচন হবে, কেউ বিরোধী দলে যাবে, কেউ সরকারি দলে যাবে, কেউ তর্ক বিতর্ক করবে, কিন্তু সেটা বাংলাদেশের শক্তিশালী একটি রাষ্ট্র কাঠামো বিনির্মাণের লক্ষ্যেই হতে হবে। বাংলাদেশের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য কোনো রকমের কোনো ওয়েপন, কোনো রকমের অস্ত্র আমরা কারো হাতে তুলে দিতে চাই না। সেই জন্য আহ্বান জানাবো, আমরা যারা সংস্কারের পক্ষে কথা বলছি, শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সাংবিধানিক সংস্কারের কথা বলছি, আমরা যারা মানবতা বিরোধী, গণহত্যাকারী এবং গণহত্যার জন্য দায়ী বাংলাদেশে ফ্যাসিস্টদের বিচারের কথা বলছি এবং সেই বিচার দাবি করছি, সেই বিচারের জন্য ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের সবাইকে এক জায়গায় দাঁড়াতে হবে। সেই প্ল্যাটফর্ম হবে গণ ঐক্য, সেই গণ ঐক্যের শক্তি হবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, এবং সেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকেই আমরা এগিয়ে নিয়ে যাব ঐক্যবদ্ধভাবে। এই ঐক্যবদ্ধ পথ চলার মধ্যে আমাদের টার্গেট থাকবে, আমাদের সীমা থাকবে, আমাদের লক্ষ্য থাকবে শুধুমাত্র বাংলাদেশ বিনির্মাণের জন্য, সবার আগে বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের একটাই মাত্র নিতে হবে, সবার আগে বাংলাদেশ। এবং এই বাংলাদেশটা হবে শহীদের অঙ্গীকার ভিত্তিক, শহীদের প্রত্যাশা ভিত্তিক, শহীদের স্বপ্ন ভিত্তিক। এই আন্দোলনে, এই গণ অভ্যুত্থানে যারা রক্তদান করেছে এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা অন্ধত্ব বরণ করেছে, তাদেরকে আমাদের সব সময় জবাবদিহিতা করতে হবে তাদের কাছে। এইটা যেন আমাদের চেতনার মধ্যে থাকে, এটাই একমাত্র চেতনা হোক। আমরা পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম, সেই দৃশ্য দেখা যায় না। তারা যেরকম বাংলাদেশ দেখতে চায় সেরকম বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে। যারা অন্ধত্ব বরণ করেছে তাদের সন্তানরা, প্রজন্মরা চোখ দিয়ে দেখবে, বাপের পক্ষে সন্তান দেখবে, সন্তানের জন্য মা দেখবে, সেরকম একটা বাংলাদেশ আমরা বিনির্মাণ করি। যারা শহীদ হয়েছে তারা তো আর আমাদের মাঝে ফেরত আসবে না, কিন্তু তাদের রক্তের ঋণ আমরা পরিশোধ করতে হবে একটি শক্তিশালী গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের মধ্য দিয়ে। মনে রাখবেন, এই সুযোগ শতাব্দীতে একবারও আসে না। কোন দেশ শতাব্দীতে একবার স্বাধীনতার স্বাদ নিতে পারে। সেই দেশের স্বাধীনতা যদি আমরা রক্ষা করতে না পারি, সেটা পরাধীনতার নামান্তর হবে। যেই অবস্থা আমরা বিগত সময়ে দেখেছি, ফ্যাসিস্টদের সময় আমরা নামমাত্র স্বাধীন ছিলাম, আমাদের একটা ভূখণ্ড ছিল, একটা পতাকা ছিল, বাংলাদেশ নামে একটা রাষ্ট্র ছিল, কিন্তু সেই রাষ্ট্রটা পরিচালিত হতো অন্য জায়গা থেকে। সেরকম পরাধীনতা তো আমরা চাইনি। সেরকম পরাধীনতার শৃঙ্খলে যাতে আমাদের আবদ্ধ না হতে হয়, সেজন্য সবার আগে বাংলাদেশ থাকবে। আমাদের কোনো বিদেশি প্রভু থাকবে না, আমাদের বন্ধু থাকবে বিদেশে, কখনো কোনোদিন প্রভু থাকবে না। সে যত বড় রাষ্ট্রই হোক, যদি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে সেই দেশের জনগণ একটা প্রশ্ন ঐক্যবদ্ধ থাকে যে আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবো, নিজেদের মধ্যে আমরা তর্ক বিতর্ক, লড়াই, নির্বাচন ইত্যাদি করব, কিন্তু ওই প্রশ্নে এক। সেই প্রশ্নে যদি আমরা এক থাকতে পারি, তাহলে বিদেশে আমাদের কোনোদিন বন্ধু ছাড়া প্রভু থাকবে না। আগেই বলেছি, যাদের প্রভু ছিল তারা বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, তারা নিরাপদ আশ্রয় নিয়েছে, তারা ওখানেই থাকুক। কারণ তাদের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, বাংলাদেশে। তাদের রাজনৈতিক মৃত্যু শুধু নয়, তাদের চেতনার মৃত্যু হয়েছে বাংলাদেশে, কিন্তু চেতনা নিয়ে দিল্লিতে আছে। তাদের
এখানে কোনোদিন যাতে আওয়ামী লীগের নামে, ফ্যাসিস্টদের নামে বাংলাদেশে কোনো রাজনীতি করার সুযোগ না পায়, সেই রকম রাজনৈতিক কালচার আমাদেরকে সৃষ্টি করতে হবে। এখনই আমি সেই মূল্যবান কথাগুলো বলবো। আমি আমাদের কিংবদন্তির পুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলবো। তার জন্ম হয়েছিল বলেই 1971 সালের স্বাধীনতার ঘোষণা আমরা শুনতে পেয়েছিলাম। অবশ্যই এখানে আমি তৎকালীন রাজনৈতিক নেতৃত্বকে কখনো ইগনোর করব না, অস্বীকার করব না। দীর্ঘ 23 বছরের রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে একটা জায়গায় উপনীত হয়েছিল, কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণা দিতে রাজি হন নাই। সেটা ইতিহাস সাক্ষী, তাজউদ্দিনের ডায়েরি সাক্ষী, সেটা কোনোদিন অস্বীকার করার উপায় নেই। সুতরাং এর পরেও আমি মনে করি রাজনৈতিক নেতৃত্বের গুরুত্বটা ওখানে থাক, কিন্তু স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছিলেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অরক্ষিত স্বাধীনতাকে আবার সুরক্ষা দিয়েছেন 1975 সালে সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে 7 নভেম্বর। বাংলাদেশের মানুষ সেই জিয়াউর রহমানকে দেখেছে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান হিসাবে পরবর্তীতে। এটা নিয়ে অনেকের কাছে অনেক বিতর্ক থাকতে পারে, বাট ইতিহাস কখনো মিথ্যা হতে পারে না। তারপরে একদলীয় শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করে বহুদলীয় গণতান্ত্রিক পদ্ধতি প্রবর্তনের সেই ইতিহাস 1979 সনে 5ম সংশোধনের মধ্য দিয়ে আমরা পাই। সেখানেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং জিয়াউর রহমানের শাহাদত বরণের কারণেই ছিল বাংলাদেশের পক্ষের শক্তি হিসাবে তাকে জীবন দিতে হয়েছে। যেই স্বাধীনতা অর্জন করতে গিয়ে তাকে জীবন দিতে হয়নি, সেই স্বাধীনতা রক্ষা করতে গিয়ে তাকে জীবন দিতে হয়েছে। এখানেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারপরে দীর্ঘ 9 বছরের ইতিহাস, সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা পার্ট এন্ড পার্সেল ছিলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু সময়ের জন্য। সেই ইতিহাসের তিনি যে নেতৃত্ব দিয়েছেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী। অবিরাম 9 বছরের সংগ্রামের মধ্য দিয়ে আবার সেই ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ছাত্রগণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এখানেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সহধর্মিনী হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং সেই ছাত্র অভ্যুত্থানে আপনারা সকলেই জানেন ডাকসুর নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে সংগঠিত হয়েছে। ছাত্র সংগ্রাম পরিষদ অবশ্যই তার অংশ ছিল। তারপর 1991 সাল আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী, এদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী, আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন, নির্বাচিত হলেন তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে। আবার দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে আবার সেই বিএনপির নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় রাজনীতি প্রবর্তিত হলো। আবার সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ত্রয়োদশ সংশোধনের মধ্য দিয়ে জনগণের চাহিদার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হলো। কিন্তু ইতিহাস বলে সেই তত্ত্বাবধায়ক সরকার 2001 সালে উড়িয়ে দেওয়ার মতো আমাদের মেজরিটি থাকার পরেও আমরা সেই জনমতকে শ্রদ্ধা করে, জনমতের সেই দাবিকে শ্রদ্ধা করে আমরা কখনো সেই রাস্তায় যাই। কিন্তু ইতিহাস কি বলে? যাদের রক্তে গণতন্ত্র নাই, যারা একদলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থায় বিশ্বাস করে, যারা একনায়কতান্ত্রিকতা সবসময় প্রচলন করেছে এবং চর্চা করেছে, তারা 2011 সালে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবলিশ করে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এবং সংস্কৃতিতে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলো। কেবল তারা তাদের যে একনায়কতান্ত্রিকতা এবং একদলীয় সরকার ব্যবস্থা, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের উদগ্র বাসনা চরিতার্থ করার জন্য হাজারো লোকের রক্ত নিতে হয়েছে তাদেরকে। 2014 সালের সেই ভোটারবিহীন নির্বাচন, অনেকে বলে সেটা কুত্তা মার্কা নির্বাচন। আমি বিশ্রী শব্দগুলো উচ্চারণ করতে চাই না, কারণ সেই ভোটারবিহীন ভোটে সব চেয়ার টেবিলে কুকুররা বসেছিল। তারপরের ইতিহাস 2018 সালে আমি পুনরাবৃত্তি করছি এই জন্যই যে এই যদি কন্টিনিউটি না রাখি বক্তব্যের মধ্যে, হয়তো আমার সেটা পূর্ণাঙ্গতা থেকে যাবে। সেই নির্বাচন ছিল নিশিরাতের নির্বাচন। সেখানে কি হয়েছে বাংলাদেশের মানুষ সবাই জানে। এর ধারাবাহিকতায় 2024 সালের 7ই জানুয়ারির সেই তথাকথিত আমিরামিন নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বৈরাচারের পতনের একটা চূড়ান্ত পর্যায় রচিত হলো। আমরা জানতাম সেই আন্দোলনের আগেই আমরা এক দফার দাবি প্রণয়ন করেছিলাম। এইভাবে স্বৈরাচার পতনের আন্দোলন এক দফাতে এসে উপনীত হলো। সেই এক দফা যখন আবার সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে একটা স্ফুলিঙ্গের মধ্য দিয়ে পুনর্বার উচ্চারিত হলো, তখন আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমি তখন শিলংয়ে ছিলাম, আমরা সেই আন্দোলন সমন্বয় করলাম আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের যারা যুগপৎ আন্দোলনের
আন্দোলনের শরিক ছিল, যারা গণতান্ত্রিক আন্দোলনে আমাদের সঙ্গী ছিল, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে, যুগপৎ আন্দোলনের বাইরেও যারা রাজনীতি করেছে, সংগ্রাম করেছে, তাদের সাথে সমন্বয় করে কিভাবে সেই আন্দোলনকে এক দফার আন্দোলন পরিণত করতে হবে সেই পরিকল্পনা আমরা তখন করেছি। এবং সেইভাবে সমগ্র বাংলাদেশে যেখানে যেখানে যে ইনস্ট্রাকশন, যে উপদেশ, যে আদেশ দিতে হয়েছে আমরা দিয়েছি। সেই আন্দোলনে আমার ছোট ভাইয়েরা অনেক বক্তৃতা দিয়েছে, সেটা কিভাবে সংগঠিত হয়েছে। এক সময় সেই আন্দোলন পরিপক্ক হলো এবং স্বৈরাচারের অহমিকা সেই আন্দোলনের পরিপক্কতা দিতে সহায়তা করেছে। তারা যখন বলল যে রাজাকারের বাচ্চারা কোটা পাবে নাকি, যারা রাজাকার নামে অভিহিত করলো, তখন বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজ বারুদের মতো জ্বলে উঠলো, স্ফুলিঙ্গ শুরু হলো যে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। সেই আন্দোলন আর থামাবে সাধ্য কার? 16 তারিখের পরে। সেই 16 তারিখ রংপুরের শহীদ সাইদ, বাংলাদেশের বীর সেনানী, বাংলাদেশের ইতিহাস যতদিন রক্তাক্ষরে লেখা থাকবে, আবু সাইদের নাম জল জল করে জ্বলবে। সেই আবু সাইদের রক্তদানের পরবর্তী দ্বিতীয় শহীদ আমার এলাকার ছেলে, আমার সন্তানের মতো, যে 2 সপ্তাহ আগেও আমাকে দেখে এসেছিলাম থেকে, সে তার নিজের জীবন দিয়ে দিল দ্বিতীয় শহীদ হিসেবে। ওয়াসিম আকরাম আমার গ্রামেই পাবে। হয়তো তার তকদিরে লেখা ছিল মৃত্যুর 2 সপ্তাহ আগে আমার সাথে দেখা হবে, ছবি তুলবে, ফেসবুক প্রোফাইলে দেবে, তারপরে এসে দেশের জন্য জীবন দিবে। এই কাহিনী ভুলতে পারে না, চোখের জল রাখতে পারে না যখন তার মায়ের সাথে কথা বলে। এভাবে যখন স্বাক্ষরিত হলো রক্তে রক্করে ফ্যাসিবাদের পতনের সনদ, তখন রুকে কার, সাধ্য কার বাংলাদেশের সেই আন্দোলন। তার অবশ্যম্ভাবী পরিণতির মধ্য দিয়ে আমরা বাংলাদেশের এই নতুন বাংলাদেশ পেলাম, আমরা এই মুক্ত স্বাধীন বাংলাদেশ পেলাম। যে শ্বাস আমি দীর্ঘ 9 বছর 3 মাস নির্বাসনে নিতে পারিনি, সেই মুক্তির শ্বাস বাংলাদেশে এসে 11ই আগস্ট বিমানবন্দরে নেমে সেই শ্বাস নিলাম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। এই দিন দেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম। নির্বাসনের প্রতি মুহূর্ত কাটাতাম, কখন আমার স্বদেশ ভূমি, এই মাতৃভূমি, এই মাটি মুক্ত হবে, স্বৈরাচার মুক্ত হবে। সেদিন যেন আল্লাহ আমাকে এখানে নিয়ে এসে আমার মৃত্যুটা দেয়। আমি স্বাধীন সার্বভৌম ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে মরতে চেয়েছিলাম, আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছে। এখনো পর্যন্ত যেই কয়টি নিঃশ্বাস বাকি আছে, আমার বিশ্বাস সেটা বাংলাদেশের মানুষের জন্য বাকি আছে। আমার বিশ্বাস বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের আন্দোলনের যে বিজয়ের যে ফলাফল আমাদের শহীদরা দেখতে চেয়েছে, সেটা বাস্তবায়নের জন্য আমার এই বিশ্বাস এখনো জীবিত আছে। কেউ যদি এই অঙ্গীকার, এই প্রতিশ্রুতিকে শুধু কথার কথা মনে করে, আমি কষ্ট পাবো। আমার প্রতিটা মুহূর্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দেশের জন্য, এই দেশের গণতন্ত্রের জন্য, এই দেশের মানুষের জন্য, এই দেশের সকল নাগরিকের অধিকার রক্ষার জন্য বিসর্জিত হোক, এই প্রার্থনা এখনো করি। মৃত্যুকে আলিঙ্গন করেছে অনেকবার, সুতরাং মৃত্যু আমার কাছে নতুন কিছু নয়, আমাদের অনেকের কাছে মৃত্যু নতুন কিছু নয়। আমাদের যে বিপ্লবী বন্ধুরা আজকে আমাদের মাঝে নেই, তারা স্বর্গ থেকে জানে, স্বর্গ থেকে প্রিয় মাতৃভূমি। আমরা যেন সেটা অনুধাবন করি যে স্বর্গ থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি। যদি আমরা সেটা হৃদয়ে ধারণ করি, এই মাতৃভূমি স্বর্গ থেকে প্রিয় মাতৃভূমি, তাহলেই হবে আমাদের জীবন সার্থক। এই বাংলাদেশ তখনই আমরা গড়তে পারবো, নির্মোহভাবে ইতিহাস রচনা করতে পারবো, নির্মোহভাবে ইতিহাস লিখতে পারবো, নির্মোহভাবে এই দেশের প্রতিটি মানুষের জন্য আমরা দায়িত্ব পালন করতে পারবো। যে যেখানেই থাকে না কেন, সমাজের বিভিন্ন প্ল্যাটফর্মে, কেউ শিক্ষকতায়, কেউ শ্রমিক হিসাবে, কেউ গবেষক হিসাবে, কেউ শ্রমিক হিসাবে, কেউ মজদুর হিসাবে, কেউ বিপ্লবী হিসাবে, কেউ গণতান্ত্রিক কর্মী হিসাবে, কেউ ছাত্র হিসাবে, সেই সমাজের যেই স্টেজে থাকি না কেন, কেউ নাট্যকার হিসাবে, কেউ যেখানে সংস্কৃতি শিল্পী হিসাবে, প্রত্যেকটা স্টেজে রাষ্ট্রের প্রতি অবদান রাখার সুযোগ আছে। সবাইকে মাঠের রাজনৈতিক কর্মী হতে হয় না। কেউ শিক্ষক হিসেবে তার অবদান রাখবে, কেউ সাংস্কৃতিক কর্মী হিসেবে তার অবদান রাখবে, কেউ রাষ্ট্র পরিচালনায় সরাসরি অবদান রাখবে, কিন্তু তাদের পাহারাদার হতে হবে এদেরকে, যারা গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে কলম নিয়ে দাঁড়িয়ে যাবে। ফ্রিডম অফ প্রেস আমরা এস্টাবলিশ করতে চাচ্ছি, হয়েছে প্রায়, তারাই এই পাহারাদার হবে। অনেকে বলে এটা 4th স্টেট, আমি আজকে বলে যাচ্ছি এটাই হবে বাংলাদেশের 1st স্টেট। ফ্রিডম অফ প্রেস, এটা যদি এনশিওর করা যায়, গণতন্ত্রের রক্ষা কবচ হবে এটাই প্রথম।
জুডিশিয়ারির ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি আমরা এভাবে করতে চাই, তবে একদম এমন ইন্ডিপেন্ডেন্স না যাতে আবার জুডিশিয়ারি নিজেরাই হত্যাকর্তা হয়ে যায়। আমরা পৃথিবীর অনেক দেশে দেখেছি সেখানে জুডিশিয়ারি নির্ধারণ করে দেয় রাষ্ট্র কিভাবে চলবে, সেই জুডিশিয়ারি আমরা চাই না। আমরা চাই প্রকৃত ইন্ডিপেন্ডেন্ট একটা জুডিশিয়ারি, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি আমরা এনশিওর করব। সেই জুডিশিয়ারি হবে গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে, সেই জুডিশিয়ারি হবে রাষ্ট্রের সকল নাগরিক শেষ আশ্রয় হিসাবে, সকল নাগরিকের শেষ আশ্রয়স্থল হিসাবে সেটা জুডিশিয়ারি থাকবে। যেই জুডিশিয়ারি আমরা অতীতে অভিজ্ঞতা অর্জন করেছি, দেখেছি, সেই জুডিশিয়ারি আস্তাগফিরুল্লাহ আমাদের জন্য না দেখতে হয়।